আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? তো মোটামুটি ঈদ ঈদ সবার ভালোই কাটছে, তাই না? তো আলহামদুলিল্লাহ। তো সবাই আমরা ক্লাসে আবার ফিরে আসতে পারছি। তো এখানে আমাদের গত ক্লাসটা যেটা ছিল, লাস্ট ক্লাসের হোমওয়ার্কটা আমি আপনাদের দিতে পারি নাই। সেটা হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং উইথ এআই, চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা কিভাবে কন্টেন্ট রাইট করবেন, এটার একটা হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, এটা আমি দিতে পারি নাই। ইনশাল্লাহ আজকের ক্লাস শেষে আমি আপনাদের এই হোমওয়ার্কটা আমি আপনাদের দিয়ে দেব। আর আগে আপনাদের যখন ক্লাসটা শুরু হয়েছিল তখন আমি এমনিতেই অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার আছি, বেটার বলতে অনেক বেটার। তো এখন আর ক্লাস নিতে আমার মনে হয় না প্রবলেম হবে, তখন আসলে ক্লাসগুলো নিতেই আমার কষ্ট হয়েছে অনেক। আমাদের অ- অ- এখন এখন আমরা আমাদের লাস্ট যে স্টেপটা ছিল ক্লাসের, আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখছি, তাই না? কিওয়ার্ড রিসার্চটা দেখি নাই? কিওয়ার্ড রিসার্চ দেখছি। অন পেজ এসইওটা আমরা করি নাই? অন পেজ এসইওটা কমপ্লিট করি নাই? অন পেজ এসইও, অন পেজ এসইও কমপ্লিট করছি। অন পেজ এসইও কমপ্লিট করছি। তো আপনাদের যদি বলা হয় যে এই দুইটার মধ্যে এই দুইটা নিয়ে আপনারা সার্ভিস দেন, আমার মনে হয় আপনারা প্রত্যেকেই পারবেন। সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি এখন আপনাদের আছে। কিওয়ার্ড রিসার্চ এবং অন পেজ এসইও সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি ক্রিয়েট আপনাদের হয়ে গেছে, তাই না? ক্রিয়েট হয়ে গেছে। তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা টেকনিক্যাল এসইওটা শুরু করব। ওকে, আজকে থেকে আমরা টেকনিক্যাল এসইওটা শুরু করব। টেকনিক্যাল এসইওটা শুরু করব। তো টেকনিক্যাল এসইওর মধ্যে আমাদের যেটা যেটা জানতে হবে অনেক গুরুত্বপূর্ণ, এমন গুরুত্বপূর্ণ যেটা ছাড়া আসলে এসইওটা আসলে কল্পনা করা যায় না, এতটাই গুরুত্বপূর্ণ। তো টেকনিক্যাল এসইওটা আমাদের জানতে হবে। তো আসলে আমাদের বর্তমান সময়ে বিভিন্ন কথাবার্তা আলোচনার মধ্যে থেকে এক একজন এক এক কথা আপনাদের মাথায় অনেক সময় এটা চলে যায়। যেমন কিছুদিন আগে এরকম একটা কথা ছিল যে এআইটা সকল সেক্টরটা কি ডেট করে দেবে, বা এসইও সেক্টর বা আদার সেক্টর গুলো ডেট করে দেবে। এআইটা এটা করতে পারে, ওইটা করতে পারে। তো আমাদের বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই জিনিসগুলা আমাদের এটা গুগল স্ট্র্যাটেজি অনুযায়ী করতে হয়। এইটা কখনো ডেট হবে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় না যে আগামী 100 বছরে এটা ডেট হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আছে। কারণ অর্গানিক মার্কেটিং এর ভ্যালুটা সব সময় থাকবে। একজন ক্লায়েন্ট অর্গানিক মার্কেটিং এর উপর সব থেকে বেশি ডিপেন্ড করে, কারণ অর্গানিক মার্কেটিংটার মাধ্যমে সে যদি ট্রাফিক নিয়ে আসতে পারে তাহলে তার পেইড মার্কেটিং এ যেতে হয় না। একজন এসইও এক্সপার্ট শুধুমাত্র গুগলের র্যাঙ্কিং এর কাজ করে এইটা বললেও ভুল। শুধুমাত্র গুগলের র্যাঙ্কিং এর কাজ করি আমরা না। আমরা একটা কোম্পানিতে আমরা জব করি যখন, তখন আমাদের তাদের প্রোডাক্ট গুলো আপলোড করা, তাদের, ওকে ওকে আমি চ্যাটটা অফ করে দিচ্ছি। তো প্রোডাক্ট গুলো আপলোড করা থেকে শুরু করে একটা ওয়েবসাইটে দেখাশোনা মেইনটেইন করা, সব কিছু আমরা কি করতে পারি? আমরা
আমরা আমরা এসইও এক্সপার্টরা করি। দেখেন, ঈদের পর ঈদের পর আমার দুইটা জব হয়েছে, দুইটা। এই কোরবানি ঈদের পর থেকে এসইও সেক্টর আমার দুইটা জব হয়েছে। তো আমার মনে হয় না যে এই অর্গানিক মার্কেটিং এর ভ্যালুটা কখনো কমে যাবে। নিঃসন্দেহে আমরা এইটা ভালোভাবে শিখতে পারি, এবং মার্কেটিং এর ক্ষেত্রে মার্কেট প্লেসে অর্গানিক মার্কেটিং এর চাহিদাটা সবসময় বেশি থাকে। তো দেখেন, আমরা আজকের ক্লাসের মূল টপিকে চলে যাই। টেকনিক্যাল এসইওটা কি? আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করলাম, এই কিওয়ার্ডটা দিয়ে কি করা হলো? এই কিওয়ার্ডটা দিয়ে আমরা কন্টেন্টকে অপটিমাইজেশন করলাম, বলতে অন পেজ এসইও। তো আপনার একটা সুন্দর ওয়েবসাইট আছে, এত সুন্দর ওয়েবসাইট, সেখানে সুন্দর সুন্দর কন্টেন্ট আছে, সুন্দর ডিজাইন আছে, বাট এই ওয়েবসাইটটা যদি কখনো, ভালোভাবে বুঝছেন, এই ওয়েবসাইটটা যদি কখনো গুগলে কেউ সার্চ না করে বা সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করে যদি আপনার ওয়েবসাইটটা না পায়, তাহলে এই ওয়েবসাইটের ভ্যালুটা কত, এই ওয়েবসাইটের মূল্যটা কত? আমি মনে করি এই ওয়েবসাইটের ভ্যালুটা তখন দাঁড়াবে কত? জিরো, তাই না? কারণ আপনার ওয়েবসাইট করার উদ্দেশ্য থাকতে পারে কোনো প্রোডাক্ট সেল করা, কোনো সার্ভিস সেল করা, অথবা কি, অথবা ব্লগিং করা। তার মানে কি, আপনার দরকার অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স। আপনি যেটাই করেন না কেন, আপনি যদি প্রোডাক্ট সেল করেন, আপনার দরকার যারা প্রোডাক্টটা পারচেস করবে, আপনি তো পারচেস করবেন, বাট যারা প্রোডাক্টটা কিনবে তারা যেন আপনার ওয়েবসাইটে আসে এবং প্রোডাক্টটা কিনে নেয়। তাহলে কি হবে? আপনার সেলটা ইনক্রিজ হবে। কেউ সার্ভিসটা সেল করতেছে, যেমন ক্লিনিং সার্ভিস, ইলেকট্রিক সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, স্পা সার্ভিস, এই সার্ভিসগুলো দরকার কি, তার টার্গেটেড অডিয়েন্স, তারা যেন সার্ভিসটা পারচেস করে। আবার যদি দেখেন যে যারা ব্লগিং করে, তাদের দরকার তারা কন্টেন্ট গুলো পাবলিশ করতেছে, আমাদের মতো ইউজাররা যেন পড়ে, তাহলে কি, তার গুগল অ্যাডসেন্স থেকে একটা আর্নিং জেনারেট হবে। তার মানে অডিয়েন্সটা সবসময় প্রয়োজন। বাট একটা ওয়েবসাইট আপনার আছে, এখানে আপনি কি করতে পারতেছেন না, কোনো ধরনের আপনি কি করতে পারতেছেন না, ওয়েবসাইট আপনার এখানে আছে বাট সার্চ করে পাচ্ছেন না, তাহলে এই ওয়েবসাইটের ভ্যালুটা শূন্য। তার মানে কি, আমাদের যে ওয়েবসাইটটা আমরা ফ্রিতে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা বলেন তো, এই ওয়েবসাইটটা আপনাদের গুগলে আছে কি নাই? গুগলে আছে কি নাই? আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এইটা গুগলে আছে কি নাই? আছে? আছে? বাহ, সবাই আছে আছে বলতেছে। আপনারা কি দেখছেন আছে? গুগলে আছে, আপনারা দেখছেন? গুগলে গুগলে সার্চ করে কখনো পাইছেন? আপনার ওয়েবসাইটটা গুগলে সার্চ করে পাইছেন? আপনার ওয়েবসাইটটা গুগলে সার্চ করে পান নাই, তাই না? পাবেন না। পাবেন না এই কারণে, কারণ আপনার ওয়েবসাইটটা গুগলে নাই। গুগলে নাই। তার মানে কি, একটা সুন্দর ওয়েবসাইট থাকলেও ওইটা নিয়ে কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত আপনার টার্গেটেড অডিয়েন্স না আসবে, তাই না? সো আমাদের কি করতে হবে? সো আমাদের এই ওয়েবসাইটটা গুগলে নিয়ে যেতে হবে। এখন গুগলে নিয়ে যাব কি, গুগলে কাজ করে কে? কোনো ব্যক্তি কাজ করে না। গুগলে কাজ করে বট। বট বলতে বোঝায় রোবট, রোবট কাজ করে। তার মানে রোবটকে আমাদের, গুগলের রোবটকে আমাদের কি করতে হবে? ইনভাইট করতে হবে। কোথায় ইনভাইট করতে হবে? আমাদের ওয়েবসাইটে। যখন গুগলের রোবটকে আমি ইনভাইট করব, গুগলের রোবট আমার ওয়েবসাইটে আসবে, দেখবে, এবং সে তার সার্চ কনসোলে নিয়ে যাবে বা তার ডাটাবেজে নিয়ে যাবে। তার ডাটাবেজে না থাকলে তার ওয়েবসাইটটা আমরা খুঁজে পাবো না, তাই না? যতক্ষণ পর্যন্ত গুগল আপনার ওয়েবসাইটের ডাটাটা সে নিজে কালেক্ট না করতে পারবে, সে অন্যকে কখনো দিতে পারবে না। বুঝতে পারছেন? তো ডাটা কালেক্ট করার জন্য আমাদের গুগলকে জানাতে হবে যে আমার একটা সুন্দর ওয়েবসাইট আছে, তুমি আসো, এসে এটাকে দেখো। ওকে? তো এই জিনিসটাই টেকনিক্যাল ইস্যুর মধ্যে আমাদের মূল কাজটা হচ্ছে এইটা, যে আমরা যখন ওয়েবসাইটটা তৈরি করব, ওয়েবসাইটটা ডিজাইন করব, ওয়েবসাইটের কন্টেন্ট থাকবে, এই কন্টেন্ট গুলো
গুগলকে জানাতে হবে যে আমার একটা ওয়েবসাইট আছে, দেন গুগল জানবে, দেখবে, তারপর আপনার ডাটাগুলো নিয়ে যাবে। তো টেকনিক্যাল এসইওর মধ্যে আপনার তিনটা ওয়েতে ওয়েবসাইট গুগলে যায়। যেমন হচ্ছে আপনার ফাইন্ডিং, স্ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। ফাইন্ডিং বলতে বোঝায় আপনি যখন গুগলের রোবটকে জানাবেন, গুগলের রোবট কি করবে, আপনার ওয়েবসাইটটা খুঁজবে। স্ক্রলিং বলতে বোঝায় আপনার ওয়েবসাইটে আসবে, আসার পর প্রতিটা পেজ, ইমেজ, কন্টেন্ট ঘুরে ঘুরে দেখবে রোবট। দেন দেখার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেন এটা হচ্ছে ইন্ডেক্সিং এ যায়। তার মানে ফাইন্ডিং, ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং আমাদের লাস্ট স্টেপে কোথায় যায়? ইন্ডেক্সিং এ। ফাইন্ড করা, ক্রলিং করা, দেন ইন্ডেক্স করা। তার মানে যখন ইন্ডেক্সে যাবে তখন গুগল তার ডাটাবেজে নিয়ে নিল, তখন আপনার আপনার ইনফরমেশনটা ইউজারদের দিতে পারবে। বুঝতে পারছেন সবাই? তো এইটার জন্য আমরা কি কি শিখবো, কি কি শেখা প্রয়োজন? ফার্স্ট আমাদের শিখতে হবে যে রোবটস ডট টি এক্স টি। রোবটস ডট টি এক্স টি, রোবটস ডট টি এক্স টি কি? রোবটস ডট টি এক্স টিটা হচ্ছে এইটা, যে আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট যে আছে এটা গুগল জানে না। গুগলকে আপনি জানাবেন কিভাবে? গুগল তো রোবট কাজ করে, বাট এইটা রোবোটিক্স ভাষায় আপনাকে জানাতে হবে। বোঝা গেছে? আচ্ছা, রোবট ডট টিএক্সটি হচ্ছে গুগলের রোবটকে জানানো, গুগলের রোবটকে জানানো, গুগলের রোবটকে বোঝানো যে আমাদের ওয়েবসাইট আছে এবং কন্টেন্ট গুলো আছে। তো এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম। দেন আমাদের যেটা করতে হবে সাইট ম্যাপ। এই সাইট ম্যাপটা কি? দেখেন, আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, অনেকগুলো ইমেজ থাকতে পারে, অনেকগুলো বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে। এই কন্টেন্ট গুলা গুগল রোবট যখন আসবে প্রতিটা লাইন ধরে ধরে পড়বে, দেখবে, মিস্টেক হতে পারে। বাট আপনি যখন কোনো একটা বড় একটা শপিং মলে যাচ্ছেন, আহ একতলা, দুইতলা, তিনতলা, কোনটাতে কি আছে আপনি নিজেও জানেন না, তাই না, যখন প্রথম যাবেন। তো আপনি যদি ম্যাপটা দেখেন নিচে, তখন কিন্তু বুঝতে পারবেন যে কত তলায় কি আছে। এরকম বিভিন্ন ধরনের রিসোর্ট বলেন, বিভিন্ন ধরনের পার্ক বলেন, সব জায়গায় এরকম ভাবে ম্যাপ করা থাকে। এটাকে সাইট ম্যাপ বলা হয়, তাই না? একটা ওয়েবসাইটের সাইট ম্যাপটা ঠিক এইরকম, যে আপনার ওয়েবসাইটে কোথায় কি আছে তার একটা ম্যাপ তৈরি করে দেওয়া, ম্যাপ ক্রিয়েশন করা, যে আমার এখানে ব্লগ পোস্ট আছে, এখানে আমার এখানে আমার হচ্ছে সার্ভিস গুলো আছে, এখানে আমার হচ্ছে ক্যাটাগরি পেজটা আছে। এই ধরনের একটা কি করা, এই ধরনের একটা সাইট ম্যাপ তৈরি করা। সাইট ম্যাপ তৈরি করে দিলে গুগলের রোবটের ক্ষেত্রে এইটা ইজি হয়। এই দুইটা করার জন্য আমাদের গুগলের একটা ফ্রি টুলস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল, ওকে। এই যে সার্চ কনসোল, এটা আমরা ইনস্টল করব, এটা আজকে দেখব। কারণ এটা ইনস্টল না করলে উপরে দুইটা দেখতে পারবো না। আজকে আমরা এটা করব, এটা আপনারা ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। নেক্সট যেটা শিখতে হবে আমাদের, ওয়েবসাইটের ত্রুটিগুলা ফিক্স করা। ওয়েবসাইটের ত্রুটিগুলা ফিক্স করা আমাদের টেকনিক্যাল এর মধ্যে কাজ। দেখেন, একটা গাড়ির কথা যদি চিন্তা করেন, যে এটা হচ্ছে কার, এই কারের আপনার যে অংশগুলো আপনি দেখবেন, যেমন আপনি চাকার কথা যদি বলেন বা বাইরের আদার্স অংশগুলো যদি বলেন, এই এসিওর ক্ষেত্রে যদি আমি বলি, এই গাড়ির ভিতরে যা যা আছে, এই গাড়ির ভিতরে যা যা আছে, কিভাবে সাজাবেন, কোনটা কিভাবে রাখবেন, এইটাকে বলা হয় অন পেজ এসিও, ওকে। এটাকে বলা হয় অন পেজ এসিও, যেটা আমরা পেজ অপটিমাইজেশন করলাম। এই গাড়ির বাইরে যত কিছু আছে, চাকা টাকা থেকে শুরু করে যা যা আছে, ওয়েল থেকে ফুয়েল থেকে শুরু করে, এটাকে বলা হয় অফ পেজ এসিও। বুঝছেন? এটাকে বলা হয় অফ পেজ এসিও। এবং এই গাড়ির যে ইঞ্জিনটা, ইঞ্জিন ছাড়া গাড়ি কিন্তু অচল, এই ইঞ্জিনটা হচ্ছে আপনার টেকনিক্যাল এসিও। সো টেকনিক্যাল এসিও ছাড়া এইটা একদম অচল, যে একটা ওয়েবসাইটের মানটা থাকবে জিরো। কারণ ওয়েবসাইটটা গুগলে যেতে পারবে না, ওয়েবসাইট কেউ সার্চ করে পাবে না,
সার্চ রেজাল্টে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট খুঁজেও পাবে না। বোঝা গেছে? এখন গাড়িতে ইঞ্জিনে তো যদি প্রবলেম হয় তাহলে কি হয়, গাড়িটা স্লো হয়ে যায়, এই প্রবলেম ওই প্রবলেম দেখা যায়। একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, আপনারা এই প্রবলেমগুলো হয়তো মাঝে মাঝে ফেস করছেন, বাট এগুলো সম্পর্কে হয়তো জানেন না, বাট এখন জানবেন। যেমন ওয়েবসাইট আপনি ক্লিক করতেছেন, লেখা আসতেছে 404 ইরোরস। এখন 404 ইরোরটা কি, এইটা আমরা জানি না। এরকম কেউ দেখেন নাই কোনোদিন? 404 ইরোর, 301 ইরোর, 5xx ইরোর, এরকম অনেক সময় থাকে না? এরকম কিন্তু থাকে, তাই না? তো জুমটা আপডেট হওয়ার পর একটা প্রবলেমে পড়ে গেছি। সেই প্রবলেমটা হচ্ছে, আগে একটা সিস্টেম করা যাইতো যে আপনারা আমাকে মেসেজ করতেন, টেক্সট করতেন, আপনারা দেখতে পাইতেন না, বাট আমি দেখতে পাইতাম। বাট এখন এমন একটা অবস্থা হয়েছে, এই হোস্ট অ্যান্ড কো হোস্টে দিলে এটা হচ্ছে না, আপনারা মেসেজ করতে পারতেছেন না, আবার এভরিওয়ানে দিলে আপনারা মেসেজ করতে পারতেছেন। এটা একটা বড় প্রবলেমে পড়ে গেছি। তো 404 ইরোরটা আমরা সলভ করব কিভাবে, এটা আমাদের জানতে হবে। 301, 301 এটাকে বলা হয় রিডাইরেক্টের মাধ্যমে প্রবলেমটা সলভ করা, এটাকে বলা হয় পার্মানেন্ট রিডাইরেক্ট। আজকে আমাদের এগুলো জানতে হবে না, জাস্ট আপনারা মাথায় একটু একটু করে নেন। কিভাবে জানবেন ওইটা আমার ভালো জানা আছে, কিভাবে বুঝতে পারবেন। ও সরি, স্পেলিংটা ভুল, রিডাইরেক্ট। তারপর হচ্ছে 302, এটা হচ্ছে 301 হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট, 301 এটাকে বলা হয় টেম্পোরারি রিডাইরেক্ট। টেম্পোরারি রিডাইরেক্ট এটা। তো দেখেন, রিডাইরেক্ট 404 ইরোরটা হয় কেমনে, জাস্ট এটা বলি। এবং 307, এটা হচ্ছে আপনার টেম্পোরারি রিডাইরেক্ট, এটাও টেম্পোরারি রিডাইরেক্ট। আমি ফার্স্ট এটা জাস্ট একটা আইডিয়া দিয়ে যাই, যেহেতু এগুলো নিয়ে আমি লিখতেছি, বাট একটু আইডিয়া পেলে হয়তো আপনাদের ভালো লাগবে। তো সেটা হচ্ছে 404 ইরোর, এটা হচ্ছে ইরোর। এই ইরোরটা আসলে কিভাবে হয়? ইরোরটা হওয়ার মূল কারণটা হচ্ছে, আহ দেখেন, আপনার ওয়েবসাইটে যখন অনেকগুলো পেজ থাকবে, আহ, আপনি গুগলকে রিকোয়েস্ট করছেন, তার মানে কি, মনে করেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পেজ আছে। এই পাঁচটা পেজ সম্পর্কে গুগল জানে। এই পাঁচটা পেজই এই পাঁচ এই পাঁচটা পেজই গুগলে ইন্ডেক্স করা আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। কোনো কারণে এনিহাও, যে আপনার 3 নম্বর পেজটা আপনি ডিলিট করে দিচ্ছেন, বিষয়টা বুঝছেন? ডিলিট করে দিচ্ছেন, এই 3 নম্বর পেজটা ডিলিট করে দিচ্ছেন। এই 3 নম্বর পেজটা যে ডিলিট করছেন, আপনি ডিলিট করে দিচ্ছেন, বাট গুগলের ডাটাবেজে কিন্তু 3 নম্বর পেজের ইউআরএলটা আছে। এখন যদি কেউ ওই 3 নম্বর পেজের ইউআরএল এ কেউ ক্লিক করে, তাহলে কি হবে? এই পেজে রিস্ট হবে না, পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? কারণ ডিলিট করে দিছে। এইটার কারণে 404 ইরর হবে। বুঝছেন? বুঝবেন, আরো ভালোভাবে বুঝবেন, এখন বুঝতে পারবেন না, পরে বুঝতে পারবেন। তো এইটাকে আমরা একটা, এই রিডাইরেক্ট বলতে আমরা ভালো কোনো ইউআরএল এর সাথে কানেক্ট করব, তাহলে কি ওই মৃত ইউআরএলটা জীবিত হয়ে যাবে। বুঝছেন? এটা একটা প্রবলেম। আর আরো প্রবলেম আছে, 5xx ইরোরস। এই ইরোরটা হচ্ছে সার্ভার থেকে হয়। মনে করেন যে ডোমিনের মেয়াদটা শেষ, চার্জ দিচ্ছে না, হোস্টিং থেকে কোনো প্রবলেম হয়েছে। আহ ইস রে, ই ডাবল আর ও এস হবে। আচ্ছা, 5xx ইরোর, এইটা হচ্ছে এক ধরনের ইরোর। এবং গুগল সার্চ কনসোলে কিছু ইরোর থাকে, ক্যানোনিক্যাল ট্যাগ ইরোর। তারপর হচ্ছে এই ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে এখনো দেখানো হয় নাই, ইনশাল্লাহ আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, আজকে আমার শুধু স্পেলিংটা ভুল যাচ্ছে বারবার, যাই হোক। ক্যানোনিক্যাল ট্যাগ, এই ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করা হয় কখন? কপি কন্টেন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, তাই না? কপিরাইট কন্টেন্ট। এই কপি কন্টেন্ট এবং ডুপ্লিকেট কন্টেন্টের মধ্যে একটু একটু ডিফারেন্ট আছে। কপি কন্টেন্টটা হচ্ছে যখন আমি গুগলের অন্য কোথাও থেকে, না আমার এখানে এখন আজান দিচ্ছে না, আজান দিলে আমি এমনিতেই ক্লাসটা অফ করে দিতাম। আর আমি এমনিতেই ঢাকায় আছি, তো আজান আশেপাশে দিলেও শোনা যায় না, বোঝা যায় না খুব একটা। তো ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে যখন যখন একটা পোস্ট
একটা পোস্ট যখন আপনার ওয়েবসাইটের একই কন্টেন্ট বারবার ব্যবহার করবেন, যেমন একই কন্টেন্ট আপনি 3 জায়গায় ব্যবহার করছেন। ক্যানোনিক্যাল অর্থটা কি? ক্যানোনিক্যাল বা ক্যানিবালাইজেশন অর্থ নিজেই নিজেকে খেয়ে ফেলা। আপনি এইটা একটা কন্টেন্ট, যে টি শার্ট নিয়ে একটা কন্টেন্ট, টি শার্ট নিয়ে একটা কন্টেন্ট, এটাও টি শার্ট নিয়ে একটা কন্টেন্ট, এটাও টি শার্ট নিয়ে একটা কন্টেন্ট। যদি একই কন্টেন্ট আপনি 3বার পাবলিশ করলেন, তাহলে কি হবে? গুগলে ইউজাররা যখন এই গুগলে গিয়ে সার্চ করবে, গুগলের রোবট কি করবে? আপনার কোন কন্টেন্টটা সামনে নিয়ে যাবে, এইটা না এইটা না এইটা, নিজেও কনফিউশনে পড়ে যাবে, যার কারণে আপনি র্যাঙ্ক হারাবেন। এইটার জন্য আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করতে হয়। ক্যানোনিক্যাল ট্যাগ বলতে আমরা গুগলের রোবটকে আমরা ইন্ডিকেটলি বলতে পারি যে এই 3টার মধ্যে আমার যে কোনো একটা মেইন পেজ, এটাই আমার মেইন পেজ, অথবা এইটা অথবা এইটা, যে মানুষ যখন সার্চ করবে এটা নিয়ে যাবে। এখন কোশ্চেন আসতে পারে, আমার কি প্রয়োজন আছে যে আমি 3টা কন্টেন্ট হচ্ছে আমি কি করব, পাবলিশ করব, একই কন্টেন্ট আমি কেন 3বার ব্যবহার করব? এরকম কোশ্চেন আসতে পারে না? এরকম কোশ্চেন আসতে পারে? আসতে পারে। তো একই কন্টেন্ট আমার 3বার পাবলিশ করার উদ্দেশ্যটা, মনে করেন আপনি শাড়ি বিক্রি করেন, একই শাড়ি আপনি নিয়ে আসছেন, ফেব্রিক এক, যার কারণে আহ সবকিছু এক, যার কারণে কন্টেন্টও এক, বাট শাড়ি একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে ব্লু। তো আমি চাই যে আমার ওয়েবসাইটে 3টা আলাদা আলাদা ভাবে পাবলিশড থাকুক, রেডটা আলাদা, শুধুমাত্র কালারটা ডিফারেন্ট, বাট কন্টেন্টটা এক। তখন ওই ক্ষেত্রে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করা হয়। বুঝছেন সবাই? ওই ক্ষেত্রে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা হয়। তো ক্যানোনিক্যাল ট্যাগটাও আমরা এরপরের ক্লাসে সুন্দরভাবে জানবো। আর এটার সাথে সাথে আরো কিছু আছে, বাট ওইটা যেমন হচ্ছে আপনার ব্রকেন লিঙ্ক। এই ব্রকেন লিঙ্কটা কি? ব্রকেন লিঙ্ক আমরা 2টা লিঙ্ক ব্যবহার করছি অন পেজ এসইওর ক্ষেত্রে, আমরা 2টা লিঙ্ক ব্যবহার করছি। একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। মনে আছে আপনাদের এই 2টা লিঙ্কের কথা? ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্কের কথা মনে আছে, তাই না? একটু একটু মাথার মধ্যে একটু থিঙ্ক করেন তো, চিন্তা করেন তো, যে আমাদের ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করলাম, নিজের ওয়েবসাইটের কন্টেন্টটা আমি ইন্টারনাল লিঙ্ক হিসেবে ব্যবহার করলাম। মনে করেন যে আমার এবিসিডি 4টা পেজ আছে, এবিসিডি 4টা পেজ আছে। আমি আমার এই কন্টেন্ট আমি ই নাম্বার, এটা পেজ আমি একটা অপটিমাইজেশন করতেছি ই নাম্বার। এখন আমি কি করছি, ই নাম্বার পেজ অপটিমাইজেশন করতে সি নাম্বার পেজের ইউআরএলটা নিয়ে আমি ইন্টারনাল লিঙ্ক করছি। কোনো কারণে এই সি নাম্বার পেজের লিঙ্কটা, সি নাম্বার পেজটা আপনি ডিলিট করে দিচ্ছেন, তাইলে এটা কি হবে? এই লিঙ্কে কেউ ক্লিক করলে কেউ যেতে পারবে? আপনি যে ই নাম্বারে সি নাম্বার লিঙ্কটা অ্যাড করছেন ইন্টারনাল, তার মানে কি ই নাম্বার পেজে যদি কেউ যায়, এই সি নাম্বার পেজে ক্লিক করে, তাইলে কি যেতে পারবে? বলেন তো, যেতে পারবে? পারবে না, তাই না? কারণ ওইটা আমি ডিলিট করে দিছি, যার কারণে এইটাকে বলা হয় ইন্টারনাল ব্রকেন লিঙ্ক। ইন্টারনাল ব্রকেন ব্রকেন লিঙ্ক, ব্রকেন লিঙ্ক। ওকে, এটা আমাদের ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করবেন ওইটা আমি দেখাবো। আর এক্সটার্নাল ব্রকেন লিঙ্কটা কি? এক্সটার্নাল, এটা আমি বলতেছি, এমনিতেই বুঝতে পারবেন। একটু সিম্পল ভাবে, গভীর ভাবে না বুঝলে, সিম্পল ভাবে বুঝলে ভালোভাবে বুঝতে পারবেন। বেশি বোঝার যদি চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন না। আমরা আমাদের অন পেজ করার সময় আমরা বাইরের একটা লিঙ্ক ব্যবহার করছি, এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। এই এক্সটার্নাল লিঙ্কটা আমরা কখন ব্যবহার করব? এই এক্সটার্নাল লিঙ্কটা আমরা অন পেজ এসইওর সময় ব্যবহার করি। এখন বাইরের যে লিঙ্কটা আমি ব্যবহার করছি ওইটা কিন্তু আমার আমার আয়ত্তের মধ্যে নাই। মনে করেন যে আপনার ওয়েবসাইটে থেকে আমি লিঙ্কটা ব্যবহার করছি, একটা পেজ আছে, এটা হচ্ছে বি নাম্বার পেজ। আপনি এই বি নাম্বার পেজটা ডিলিট করে দিচ্ছেন। ডিলিট করলে আমার এই ইতে যে আমি এক্সটার্নাল লিঙ্কটা ব্যবহার করছি, কেউ যদি এখানে এসে এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করে, কেউ এখানে যেতে পারবে? কেউ যেতে পারবে? পারবে না। এটা হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্নাল ব্রকেন লিঙ্ক। তার মানে ইন্টারনাল ব্রকেন লিঙ্ক এবং এক্সটার্নাল ব্রকেন লিঙ্ক আমরা জানলাম। তো জানার আরো অনেক কিছু আছে, আমরা ধাপে ধাপে আলোচনা করব, এত কিছু বেশি একদিনে দেখাবো না। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপর হচ্ছে কথা বলতেছি। 3 মিনিট আমরা একটু ওয়েট করি।
আচ্ছা, তো আমরা আজকে যেটা দেখব গুগল সার্চ কনসোল সেট আপ করবো কিভাবে। ওকে, গুগল সার্চ কনসোল আমরা কিভাবে সেট আপ করবো। তো এর জন্য ভালো হয়েছে, আমার সদ্য আজকে একটা ক্লায়েন্টের কাজ, এটা যদি লোকালি ক্লায়েন্ট, আহ আজকে এই কাজটা আমি নিয়েছি। এটা তো এই মেরিডিয়ান থাই স্পা, এই ওয়েবসাইটের জন্য আমাকে কমপ্লিট এসইওটা করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে আমার এই ক্লায়েন্টের জন্য। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমার ফার্স্ট কিন্তু সার্চ কনসোলটা অবশ্যই সেট আপ করতে হবে। আমি নিজেই করতাম, বাট যেহেতু আপনাদের ক্লাস সামনে ছিল এই জন্য চিন্তা করলাম যে না, আপনাদের নিয়ে সাথে নিয়েই করি। তো এখান থেকে আমরা আসলে কিভাবে আমরা সার্চ কনসোলটা সেট আপ করবো। তো এই ওয়েবসাইটের এরকম ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দেবে, ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেবে। ওয়েবসাইটের অ্যাক্সেস দিলে, এখন ওয়েবসাইটের অ্যাক্সেসটা কিভাবে নেবেন ওটা তো আমি বলে দিছি, তাই না? আপনি ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে নেবেন ওইটা ক্লায়েন্ট দিয়ে দেবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। জাস্ট আপনারা ওয়েবসাইটের এই যে লিঙ্কটা দিছে, ক্লায়েন্ট আমাকে তার ওয়েবসাইটের লিঙ্কটা দিছে। তো তার ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেসে বিল্ড করা থাকে, তখন আমরা কি করব, এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসানোর পর স্ল্যাশের পর আমরা ডাব্লিউপি একটা হাইফেন দিয়ে অ্যাডমিন লিখব। তাহলে কি আসবে, তার ওয়েবসাইটের অ্যাক্সেসের লিঙ্কটা চলে আসবে। এখান থেকে আপনি ডিরেক্ট কি করতে পারবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারবেন। এটাও আমি বলে দিলাম। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা নতুন একটা ট্যাব নিলাম, নেওয়ার পর আমি জাস্ট এখানে সার্চ করলাম গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল এটা লিখে আমি সার্চ করলাম, গুগল সার্চ কনসোল। এটা লিখে সার্চ করার পর এখানে গুগল সার্চ কনসোল টুলস এই নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ইমপ্রুভ ইওর পারফরমেন্স অন গুগল সার্চ, এখান থেকে আমরা স্টার্ট নাওতে চলে যাব। স্টার্ট নাওতে যাওয়ার পর এখানে যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, যেমন আমার আমার ক্লায়েন্টের আর একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এখানে দুইটা ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে অ্যাড করা আছে। তো এখানে আমার দুইটা ক্লায়েন্টের আপনাদের এরকম আসবে না, আপনাদের ডিরেক্ট হচ্ছে এরকম একটা পেজ আসবে সরাসরি। বাট আমার এখানে যেহেতু আমার মাল্টিপল বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ করতে হয়, সো আমার এরকম 10টা 20টা আরো অনেকগুলা অ্যাড করতে পারবে। এখানে 3টা আছে, তো 3টা ক্লায়েন্টের ওয়েবসাইট আসছে এবং আমি এখান থেকে অ্যাড প্রপার্টিতে ক্লিক করলে আমি নতুন প্রপার্টি অ্যাড করতে পারবো। জাস্ট আপনাদের ফার্স্ট কিন্তু এরকমই আসবে, যেহেতু আপনাদের মাল্টিপল ক্লায়েন্ট নাই, সো আপনাদের এইরকমই আসবে। তো ডোমেইন আছে, আমরা ডোমেইনের মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারি। কেমন ভেরিফিকেশন, আমরা দেখেন আমরা বিকাশ ব্যবহার করি। বিকাশে যখন আপনি নতুন ভাবে ফোনে আপনি ইনস্টল করবেন, তখন কি করতে হয়, আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হয় না? আবার দেখেন নগদ বা আদার্স অনেক টুলস আছে যেগুলোতে আমাদের ভেরিফিকেশন করতে হয়। এই ওয়েবসাইটের মালিক আপনি কিনা এই ভেরিফিকেশনটা আমাদের করতে হয়। আমরা এখানে ডিএনএস ভেরিফিকেশন, আপনাকে ডোমেইনের নেম সার্ভার বা ডোমেইনের অ্যাক্সেসটা আপনাকে দেবে না ক্লায়েন্ট, ক্লায়েন্ট আপনাকে দেবে ওয়েবসাইটের অ্যাক্সেস। সো আমরা ইউআরএল এর মাধ্যমে করব, ইউআরএল প্রেফিক্স এর মাধ্যমে। এখানে অনলি ইউআরএল আন্ডার এন্টার অ্যাড্রেস, তার মানে শুধুমাত্র ইউআরএল আমাদের প্রয়োজন। কোন ইউআরএল দরকার, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা আমার এখানে প্রয়োজন, দিয়ে দিলাম। ওকে, তো দেওয়ার পর বলতেছে আন্ডার স্পেসিফাইড প্রোটোকল অ্যালাউস মাল্টিপল ভেরিফিকেশন মেথড। ওকে, আমরা এখান থেকে কন্টিনিউতে যাই। কন্টিনিউতে যাওয়ার পর দেখেন নেক্সট স্টেপটা আমাদের কি আসে। নেক্সট স্টেপটা আমাদের এরকম আসলো, বলতেছে যে ডাউনলোড দ্য ফাইল। আমরা এইচটিএমএল ফাইলটা ডাউনলোড করে আমি এখানে আপলোড করলে, টু স্টে ভেরিফাইড ডোন্ট রিমুভ দ্য ফাইল ইভেন আফটার ভেরিফিকেশন সাকসেস। ভেরিফিকেশন সাকসেস হওয়ার পরে এটাকে আমাকে রিমুভ করা যাবে না যদি আমি এইচটিএমএল ফাইলের মাধ্যমে করি। দেন এইচটিএমএল ট্যাগ, অ্যাড এ মেটা ট্যাগ টু ইওর সাইট হোম পেজ। ওরা বলতেছে যদি আমরা এইচটিএমএল ট্যাগের মাধ্যমে করি, কপি দা মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইওর সাইট হোম পেজ। আমাকে কি করতে হবে, মেটা ট্যাগটা কপি করো। কপি করার পর তুমি সাইট হোম পেজের সাইটে এটা ইট শুড গো ইন দ্য হেড, তুমি অবশ্যই হেড সেকশনে রাখবা, বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন, প্রথম বডি সেকশনের আগে ফার্স্ট হেড সেকশনে রাখবা। এখানে মেটা ট্যাগ কোনটা, এই যে মেটা ট্যাগটা দিয়ে দিচ্ছে। গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে করা যায়, গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে করা যায়, ডিএনএস এর মাধ্যমে করা যায়। যেহেতু এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া নাই, সো আমরা ডিএনএস ভেরিফিকেশন,
গুগল ট্যাগ ম্যানেজার ভেরিফিকেশন, গুগল অ্যানালিটিক্স ভেরিফিকেশন দিয়ে আপনাদের দেখাবো না, বাট এইচটিএমএল ট্যাগের মাধ্যমে আপনাদের জন্য সব থেকে ইজি হবে। আমরা এখান থেকে কপিতে ক্লিক করব, তাহলে এটা কপি হয়ে যাবে, অথবা ডাবল ক্লিক করে আপনি রাইট ক্লিক করে কপি করতে পারবেন। কপি করার পর ক্লায়েন্ট যখন আপনাকে ওয়েবসাইটটা দিয়ে দেবে যে তোমার এই ওয়েবসাইটটা দেখো, তো এখান থেকে আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি এখান থেকে প্লাগইনে যাবেন। প্লাগইনে যাওয়ার পর অ্যাড প্লাগইনে যাবেন। অ্যাড প্লাগইনে যাওয়ার পর এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনের মাধ্যমে করা যায় এবং থিম এডিট করে ডিরেক্ট করতে পারবো। বাট আমরা যদি থিম এডিট করে করি তাহলে এটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। আমার এখানে নেটওয়ার্কের ডিস্টার্ব করতেছে। প্লাগইনটা আসতেছে না, প্লাগইনের পেজটা আসতেছে না। ও, ইনস্টলড প্লাগইন এটা শো করতেছে না, বাট নেটওয়ার্কের ইস্যু। ক্লাস নেওয়ার সময় এই প্রবলেম গুলো হইলে একটু ঝামেলাই হয়। এই ইস্যু গুলো হইলে একটু প্রবলেমই হয়। একটু ওয়েট। আমার টিপস কল টিপ। ওকে, আসলে হঠাৎ করেই নেটওয়ার্ক ইস্যুর কারণে প্লাগইনটা শো করতেছে না। আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লাসের সাথে এইটা অ্যাড করে দিতে হবে। একটু ওয়েট। এখান থেকে এটা শো করতেছে, বাট আসবে না কেন? কে?
আচ্ছা, বারবার ট্রাই করার পরও এটা হচ্ছে না, সমস্যা নাই। আহ, আমি এইটা ক্লাসের সাথে আপনাদের, না, নিউ ট্যাব নিছি, নিউ ট্যাব নেওয়ার পরও হচ্ছে না এটা। মেবি ওই ক্যাশটা জমে থাকে, যার কারণে একটু মাঝে মাঝে প্রবলেম করে। আচ্ছা, দাঁড়ান একটু ওয়েট, তারপরে একবার ট্রাই করি। এটা ক্যাশ জমার কারণে অনেক সময় ওয়েবসাইটে প্রবলেম করে। ওকে, প্রবলেম নাই। আপনারা, আমি ক্লাসটা আপলোড যখন দেব, আহ কালকে সকালে হতে পারে, আজকে রাতে হতে পারে, এটা ক্যাশটা আমি ডিলিট করে দেন হচ্ছে আমি যখন এইটুকু এইটুকু আমি আলাদাভাবে, ক্লাসের বাকিটুকু মাত্র 2 মিনিট সময় লাগবে, এটা ভেরিফিকেশন করতে 2 মিনিট সময় লাগবে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে, খুবই ছোট একটা কাজ। এই ক্লাসের শেষে এটার সাথে ওইটা দেখে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর এই যে আমাদের টেকনিক্যাল এসিউতে যেটা যেটা শিখবো, এটা এটা আপনারা একটু মাথায় রেখে দেবেন, যে যেটা যেটা শিখবো আমরা প্রতিটা ক্লাসে আলাদা আলাদা ভাবে এটা শিখে নেবো। এরপরের ক্লাসে, আজকের ক্লাসে গুগল সার্চ কনসোলটা আমি অ্যাটাচ করে দেবো, কিভাবে আপনারা সেট আপ করবেন ওইটা আমি দিয়ে দেবো আজকের ক্লাসের সাথে। আর রোবট ডট টিএক্সটি সাইট ম্যাপটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তারপরে ক্লাসে আমরা এই 404 এবং আদার্স 5xxx, ক্যানোনিকাল ট্যাগ, ব্রকেন লিঙ্ক, এই বাকি অংশটুকু সবগুলা আমরা তৃতীয় ক্লাসে দেখবো। ওকে, তো ক্লাস যখন আপলোড করব, সবাইকে কিন্তু সম্পূর্ণ ক্লাস মাস্ট দেখতেই হবে। সম্পূর্ণ ক্লাস যদি না দেখেন তাহলে কিন্তু গুগল সার্চ কনসোলটা সেট আপ করতে পারবেন না, আর পরবর্তী ক্লাসগুলো আপনারা বুঝতে পারবেন না। আর আপনাদের একটা হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কটা হচ্ছে গত ক্লাসের হোমওয়ার্ক। যাদের মনে না থাকবে হোমওয়ার্কটা কিভাবে করব, আগের ক্লাসটা দেখে দেন হোমওয়ার্কটা করবেন। আমি একটু পর আপনাদের এই হোমওয়ার্কটা, কন্টেন্ট রাইটিং এর হোমওয়ার্কটা আপনারা সবাই দেখে দেখে সুন্দরভাবে করবেন। এবং কমেন্টের ওইটা গুগল ডক্স এর, এরকম গুগল ডক্স এ সাজাবেন কমেন্ট, কন্টেন্টটা ডক্স এ সাজানোর পর আমি আবারও দেখাই। এখান থেকে আপনি এখানে যাবেন, যাওয়ার পর গুগল, এখানে এই যে ডক্স লেখা আছে, ডক্সে আপনারা কন্টেন্টটা সাজিয়ে সুন্দরভাবে কি করবেন, সুন্দরভাবে কন্টেন্টটা সাজিয়ে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে আপনি এখান থেকে ওই গ্রুপের কমেন্টে শেয়ার করবেন, এখানে শেয়ার অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে রেস্ট্রিক্টেড যাওয়ার পর এনিওয়ান উইথ দ্য লিঙ্কে যাওয়ার পর কপি লিঙ্ক, দেন হচ্ছে ডান, তারপর আপনি ওই জায়গায় দিয়ে দিবেন কন্টেন্টের লিঙ্কটা, আমি দেখে আপনাদের জানাবো। প্রথমে আমরা জানি যে গুগল সার্চ কনসোলটা কি। গুগল সার্চ কনসোল একটা গুগলের সম্পূর্ণ ফ্রি টুলস, যেটা গুগলে আমরা, আমাদের যদি গুগলে ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আমাদের গুগলে আমরা এটাকে ইনস্টল করতে পারি। আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য গুগল সার্চ কনসোলটা খুব বেশি হেল্প করবে। তো দেখেন, ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমাদের নিতে হবে। নেওয়ার পর আমাদের যেটা করতে হবে যে, এই ওয়েবসাইটের কথা যদি আমি বলি, এখান থেকে আমরা সরাসরি কোথায় যাব, এখানে আমরা লিখে সার্চ করব গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল, একটা মেইলের আন্ডারে অনেকগুলো ক্লায়েন্টের সার্চ কনসোল নেওয়া যায়, কোনো প্রবলেম হয় না। এখানে আমি গুগল সার্চ কনসোল লিখে যখন আমি সার্চ করলাম, এই জায়গায় লেখা আসলো গুগল সার্চ কনসোল টুলস। এখান থেকে আমি গুগল সার্চ কনসোল টুলসে যাব। যাওয়ার পর এখানে স্টার্ট নাওতে আমি যাব। স্টার্ট নাওতে গেলে আমার এই জায়গায় সরাসরি এইভাবে আসবে, ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ। যারা আপনারা ফ্রিতে ওয়েবসাইট করছেন যারা আপনারা ফ্রিতে ওয়েবসাইট করছেন তারাও ফ্রিতে আপনারা ইনস্টল করতে পারবেন। সাথে 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 মাঝে মাঝে কিছু প্রবলেম হয়। তো এটা দুইটা ওয়েতে গুগল সার্চ কনসোলটা আমরা ইনস্টল করতে পারি। একটা হচ্ছে ডোমেইনের মাধ্যমে, আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স এর মাধ্যমে। ডোমেইনের এটা হচ্ছে আপনার ডোমেইন ডিএনএস ভেরিফিকেশন করতে হয়, যেটাকে বলা হয় ডোমেইন নেম সার্ভার ভেরিফিকেশন করতে হয়। এটা আসলে ডোমেনের অ্যাক্সেসটা কোনো ক্লায়েন্ট আপনাকে দেবে না, যার কারণে আমরা ইউআরএল এর মাধ্যমে সরাসরি আমরা এখান থেকে ভেরিফিকেশন করতে পারি। তো এই জায়গায় ইউআরএল জায়গায় আমরা ইউআরএলটা বসাবো। ইউআরএলটা কোনটা, ক্লায়েন্ট আপনাকে যে ইউআরএলটা দেবে, এটা যে মেইন ইউআরএলটা, আমরা ভিজিট সাইটে গেলে
এখান থেকে আমরা ইউআরএলটা আমরা নিতে পারি। নেওয়ার পর এখানে আমরা ইউআরএল এর জায়গায় ইউআরএলটা আমরা বসাবো। বসানোর পর এখান থেকে আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে গেলে আমরা ভেরিফিকেশনের নেক্সট প্রসেসে চলে যাব। এটা এইচটিএমএল ফাইলের মাধ্যমে করা যায়। আপনার ওয়েবসাইট থেকে যদি আপনি এইচটিএমএল ফাইলটা যদি আপলোড করেন, আপলোড করে আপনি এখানে ডাউনলোড করেন, দেন আপনি এটা ডাউনলোড করে আপনার এইচটিএমএল কোডটা ওয়েবসাইটে বসালে হবে। বাট আমাদের সব থেকে সহজ এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা থাকলে সে তার মাধ্যমে হয়। প্রসেস বলা আছে, গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে এখন আপনারা জানেন না, তো এটা নিয়ে বলেও লাভ নাই। ডোমেইন নেম সার্ভার যেটাকে বললাম ডিএনপি, এটার মাধ্যমে করা যায়। অ্যান্ড হচ্ছে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে করা যায়। আমরা এইচটিএমএল ট্যাগের মাধ্যমে যেহেতু সহজ, এটা আমরা করব। তো এইচটিএমএল ট্যাগে যদি আপনারা ক্লিক করেন, লেখা আছে যে কপি দা মেটা ট্যাগ বিলো। আপনার এই মেটা ট্যাগটা কপি করতে হবে এন্ড পেস্ট ইট, এবং এটাকে পেস্ট করতে হবে ইনটু ইউর সাইট হোম পেজ। আপনার সাইটের হোম পেজে এইটা কি করতে হবে, পেস্ট করতে হবে। ইট শুড গো, এটা হতে হবে ইন দা হেড সেকশন, হেড সেকশনে হতে হবে বিফোর দা ফার্স্ট বডি সেকশন। তার মানে প্রথম বডি সেকশনের প্রথম হেড সেকশনে আমাদের এটাকে ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমরা এই স্টেবল কোডটা কোনটা, এই যে এই কোডটা ডাবল ক্লিক করলে সম্পূর্ণ ক্লিক হবে। বাট আপনার এখানে ডান পাশে লেখা দেখবেন যে কপি লেখা আছে, জাস্ট আমরা এখান থেকে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। এখন আমরা কোথায় যাব, আমরা এখান থেকে সরাসরি থিম ফাইল এডিটরে গিয়ে করতে পারি। ওইটা আমি দুইটাই বলে দিচ্ছি। একটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি করতে পারি, এটা আপনাদের জন্য আসলে একটু ঝামেলাপূর্ণ, যে অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা থিমে চলে গেলে আমরা এখান থেকে থিম এডিটরের মাধ্যমে হচ্ছে আমরা এটা থেকে আমরা করতে পারি। বাট এইটা আপনাদের জন্য একটা জটিল প্রসেস, যার কারণে আমরা প্লাগইনের মাধ্যমে করব। প্লাগইনের মাধ্যমে করতে গেলে আমরা প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর এখান থেকে আমরা একটা টুলস ইনস্টল করব। টুলস এর নাম হচ্ছে ডাব্লিউপি হেডার, অথবা HEADER হেডার লিখে সার্চ করলেও অনেকগুলো হেডার, ডাব্লিউপি হেডার টুলস গুলো চলে আসবে। এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটাকে আমি আপডেট করলাম, ইনস্টল করলাম। এটা যদি দেই, এটা যে আপনারা করতে পারবেন, এটা অলরেডি ইনস্টল আছে। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এই লোগোটা দেখে নিন। যাওয়ার পর আমরা কোথায় যাব, প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন, যেটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, এই প্লাগইন আমরা যাব। যাওয়ার পর এখানে দেখেন ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার লেখা আছে, দেখছেন? ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার। আমি আসলে বাসায় গেছিলাম, মাত্র বাসা থেকে আসলাম, ঢাকায় মাত্র আমি পৌঁছালাম। 15-20 মিনিট হলো বাসায় আসছি, কোন রকম ক্লাসের আগে আসছি, যার কারণে এমনিতে অনেক ঠান্ডা লাগছে। আচ্ছা দেখেন, ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার, এটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো। এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে আমরা ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটারের এই জায়গায় আমরা সেটিংসে যাব। ক্লাসটা কিন্তু রিপিট দেখতে হবে, তাছাড়া বুঝতে পারবেন না। যাওয়ার পর এটা আমি, অন্য একটা ইয়ার আছে, এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন, প্রথম আছে স্ক্রিপ্ট ইন হেডার, দ্বিতীয়টা আছে স্ক্রিপ্ট ইন বডি, তৃতীয়টা আছে স্ক্রিপ্ট ইন ফুটার। হেডার এবং ফুটার মধ্যে পার্থক্য কি, এটা আপনারা জানেন? ওয়েবসাইটের হেডার কোনটা এবং ফুটার কোনটা, এটা আপনারা জানেন? বলেন তো, জানেন? বলেন তো, হেডার এবং ফুটারের মধ্যে পার্থক্যটা কি? হেডার হচ্ছে উপরের অংশ, ফুটার হচ্ছে নিচের অংশ, আপ অ্যান্ড ডাউন। তার মানে এই ওয়েবসাইটের হেডারটা হচ্ছে উপরের অংশটুকু, এবং নিচের অংশ যেটা থাকবে, এই যে নিচের অংশটুকু যে সেকশনটা আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা ওইটা, এটাকে বলা হয় ফুটার। বুঝছেন? আচ্ছা, আমরা এখানে যাব, স্ক্রিপ্ট ইন হেডারে যাব। যাওয়ার পর এখানে একটা কোড আমাদের দিতে হবে। কোন কোড দেব? এই যে এই জায়গা থেকে যেটা আমরা কপি করছিলাম, এখান থেকে যেটা আমরা কপি করছিলাম, এইটা ফার্স্ট হেডার সেকশন আমরা এখান থেকে বসাবো। বসানোর পর নিচে এসে আমরা একটাকে সেভ চেঞ্জে দিব। সেভ চেঞ্জে গিয়ে আমরা এখানে যাব,
যাওয়ার পরে এইচটিএমএল ভেরিফাই, যেটা ঠিক এইটার ভেরিফিকেশনই কিন্তু দিতে হবে, এটা দিলে হবে না, আমরা এইটার ভেরিফিকেশন দেব। এখন ভেরিফাইং হচ্ছে, একটু হয়তো সময় লাগবে। এটা হচ্ছে ডিরেক্ট ভেরিফিকেশন, গো টু, আমরা সরাসরি প্রোফাইলটা এসে চলে যাব। আমাদের এইটা চলে আসলো, এটা চলে আসলো এই কারণে আমাদের পারফেক্টলি হয়ে গেছে। নেক্সট যদি কোনো ক্লায়েন্টের সার্চ কনসোলটা সেট আপ করতে হয়, আমরা এই যে নিচের উপরের অ্যারো চিহ্নতে ক্লিক করে অ্যাড প্রপার্টিতে ক্লিক করলে আবার আর একটা করতে পারবো। যেমন এখানে আর একটা ওয়েবসাইটের জন্য আছে, এই ওয়েবসাইটের জন্য আছে, আপনি চাইলে 10 15 20টা হচ্ছে একসাথে করতে পারবেন। এটার জন্য আছে, এটা আবার ভেরিফিকেশন করতে বলতেছে, বাট এটা আমার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা। তো এই জায়গায় আমাদের কিছু জানার আছে, কিছু বোঝার আছে, সেটা হচ্ছে এটা কোনটা কি কাজে লাগে, কোনটা কি কাজে লাগে। এই জায়গায় যদি দেখেন, উপরে যেটা আছে সর্বপ্রথম, ইন্সপেক্ট এনি ইউআরএল, কোনো পেজকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে গুগলকে রিকোয়েস্ট পাঠাইতে আমাদের এইটা প্রয়োজন আছে। এটা একটা ওয়েবসাইটের পারফরমেন্সটা দেখার জন্য আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন। ইউআরএল ইন্সপেকশন আর এটা সেম জিনিস। আর প্রতিটা পেজের কি অবস্থা, কোনটা ইন্ডেক্স আছে, কোনটা ইন্ডেক্স নাই, এটা হচ্ছে পেজে দেখতে পারবেন। এবং কোনো ইস্যু থাকলে এটা আপনার এখান থেকে দেখতে পারবেন। সাইট ম্যাপটা আপনার আস্তে আস্তে জানবেন, সাইট ম্যাপটা সাবমিট আমরা এখান থেকে করতে পারি। কোনো লিঙ্কটাকে গুগল থেকে ডিলিট করে দেওয়ার জন্য আমরা রিমুভাল ব্যবহার করি। তো এখানে আমরা প্রথম যেটা আমাদের জানা দরকার, যে কোনো ক্লায়েন্ট যদি গুগল সার্চ কনসোল তার সেট আপ করে রাখে, তাহলে আমরা ওই ক্লায়েন্টের থেকে গুগল সার্চ কনসোলের অ্যাক্সেসটা কিভাবে নেব। আমরা ক্লায়েন্টকে বলবো যে আপনি প্রথমে সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পর আপনি যাবেন হচ্ছে ইউজার অ্যান্ড পারমিশনে যান। তারপর এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করেন। তারপর আপনি আপনার মেইলটা দেবেন, পারমিশন ফুল দিতে পারে, রেস্ট্রিক্টেড দিতে পারে, ওনার দিতে পারে। ওনার দিলে আপনি সরাসরি আপনি মালিক হয়ে যাবেন, ফুল দিলেও চলবে। তো আপনার মেইলটা যখন দেবে, তখন অটোমেটিক আপনি গুগল সার্চ কনসোল যখন এইভাবে লিখে সার্চ করবেন, আপনার মেইল থেকে গুগল সার্চ কনসোলে যাবেন, আপনার মেইল থেকে এভাবে যাবেন, যাওয়ার পর স্টার্ট নাও দিলে একদম ডিরেক্ট আপনাকে এরকম গুগল সার্চ কনসোলে নিয়ে আসবে। বুঝতে পারছেন বিষয়টা, যে প্রসেসটা বলে দিছি, এটা বুঝছেন সবাই? আচ্ছা, একটু ওয়েট। ওকে, তো দেখেন, আমরা পারফরমেন্সে গেলে, এই পারফরমেন্সটা কি, এটা নিউ ওয়েবসাইট, তো পারফরমেন্সটা কি, এই টোটাল ক্লিক, এটা ইন্ডেক্স এখনো করা হয় না, এই টোটাল ক্লিক হচ্ছে 0, টোটাল ইমপ্রেশন এত, অ্যান্ড হচ্ছে অ্যাভারেজ সিটিআর। টোটাল ক্লিক বলতে আপনার ওয়েবসাইটে কয়টা ক্লিক পড়ছে, ইমপ্রেশনটা হচ্ছে কত ইমপ্রেশন আসছে। এটা হচ্ছে টোটাল ক্লিক ডিভাইডেড টোটাল ইমপ্রেশন মিলে হয় হচ্ছে টোটাল সিটিআর। সিটিআর বলতে বোঝায় ক্লিক থ্রু রেট। বোঝা গেছে? তো এখানে আমরা পেজে যদি যাই, পেজ থেকে আমরা জানতে পারবো কয়টা পেজ ইন্ডেক্স আছে এবং কয়টা ইন্ডেক্স নাই। এখানে 7টা পেজ ইন্ডেক্স আছে, 29টা নাই। এবং কেন কেন নাই, এটা হচ্ছে এই প্রবলেম গুলো আমাদের অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, excluded by non-index tag, blocked due to other 4xx error, crawl currently not indexed, discover currently not indexed। এই প্রবলেম গুলো আমাদের টেকনিক্যাল এসইও এক্সপার্টদের ফিক্স করতে হয়। তো আজকের ক্লাসের যে মূল বিষয়টা, আজকের ক্লাসের যে মূল বিষয়টা ছিল আছে, সেটা হচ্ছে
গুগল সার্চ কনসোলটা আমরা কিভাবে সেট আপ করবো এবং ক্লায়েন্টের থেকে যদি আমাদের অ্যাক্সেস নিতে হয় আমরা কিভাবে নেব, এবং ক্লায়েন্টকে যদি অ্যাক্সেস দিতে হয় তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস দেব, ক্লায়েন্টকে আমরা কিভাবে অ্যাক্সেস দেব। তো আপনাদের যদি এখন গুগল সার্চ কনসোল সেট আপ করতে বলা হয় আপনারা সেট আপ করতে পারবেন? সেট আপ করতে পারবেন? পারবেন না? কেন পারবেন না? একজন বলছে নো। ফ্রি ওয়েবসাইটে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ওনারশিপ ভেরিফিকেশন ফেইল্ড আসে, মাঝে মাঝে প্রবলেম হয়। আচ্ছা, এগেইন আবার বলবো, দেখেন। আচ্ছা, আমি আবারও বলতেছি, প্রসেসটা আমি আবারও বলে দিচ্ছি। তো প্রথমে আমরা গুগল সার্চ কনসোল সেটআপের জন্য কি করলাম? গুগল সার্চ কনসোল সেটআপের জন্য ফার্স্ট আমরা কি করলাম? আমাদের সার্চ অন গুগল, আমি লিখেও দিচ্ছি মনে যেন থাকে, গুগল সার্চ কনসোল। আমরা প্রথমে গুগল সার্চ কনসোল লিখে গুগলে সার্চ করলাম, তাই না? গুগল সার্চ কনসোল লিখে আমরা গুগলে সার্চ করলাম। সার্চ করার পর প্রথম যেটা আসলো গুগল সার্চ কনসোল টুলস, যেটা আসবে এখানে গেলাম। যাওয়ার পর আমরা স্টার্ট নাওতে যখন আমরা গেলাম, ঠিক এরকম আসলো, তাই না? এরকম আসলো। তা আমরা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। আমরা কোনটা সিলেক্ট করছিলাম? আমরা কোনটা সিলেক্ট করছিলাম? ইউআরএল প্রিফিক্স। এই ইউআরএল প্রিফিক্সে গিয়ে আমি আমার ওয়েবসাইটের যেটা ডোমেইন নেম, মেইন ডোমেইন নেম .com পর্যন্ত, .com/ পর্যন্ত, আপনাদের pantheon.io/ পর্যন্ত নেবেন। এইটাকে আমি পেস্ট করলাম, তাই না? আচ্ছা, অন্য একটা ইয়েতে যাই তাহলে হবে, কারণ এটা এখন পেস্ট করলে এটাতে অলরেডি হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি কন্টিনিউতে গেছি। কন্টিনিউতে যাওয়ার পর আমরা কোনটার মাধ্যমে ভেরিফিকেশন করছি? আমরা এইচটিএমএল কোডটাকে কপি করছি, তাই না? এইচটিএমএল কোডটাকে কপি করছি, কপি করার পর এখান থেকে কোডটাকে আমরা কপি করলাম। কপি করার পর এখন আমরা আমাদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট যেটা আমাদের অ্যাক্সেস থাকবে। যাওয়ার পর আমরা একটা প্লাগইন নেব, প্লাগইন নেওয়ার পর অ্যাড নিউ প্লাগইনে গেলাম। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর আমরা সার্চ করলাম, কি কি লিখে সার্চ করলাম বলেন তো? HEADER, এটা লিখে সার্চ করলাম, তাই না? হেডার লিখে সার্চ করার পর ইনসার্ট হেডার এন্ড ফুটার্স, এটাকে আমরা ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমরা ইনস্টল প্লাগইনে গিয়ে আমরা ওই টুলসটাকে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পর আমরা এখান থেকে কোথায় গেলাম? সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে আমাদের যে স্ক্রিপ্ট ইন হেডার, ওই যে এই কোডটা
যে কোডটা আমরা কপি করলাম এখানে বসালাম, বসানোর পর এটাকে আমরা সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর কি করলাম, আমরা এখান থেকে কন্টিনিউতে চলে গেলাম, আমাদের কাজের প্রসেসটা এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। ওকে, এতটুকুই তো দেখাইছি, এখন বুঝতে পারছেন যে গুগল সার্চ কনসোলটা আমরা কিভাবে সেট আপ করবো। আর যদি ক্লায়েন্টের জন্য দেওয়া হয়, ক্লায়েন্টকে দিতে হয় অথবা ক্লায়েন্টের থেকে নিতে হয়, সেক্ষেত্রে ক্লায়েন্টকে যদি দিতে হয় আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর ইউজার এন্ড পারমিশনে যাব, যাওয়ার পর অ্যাড ইউজারে যাব, তারপরে মেইলটা দিয়ে দিব। আর যদি ক্লায়েন্টের থেকে নিতে হয় সেম ওয়েতে আমরা ক্লায়েন্টকে বলবো এভাবে আপনারা অ্যাক্সেসটা দেন, তাহলে আমরা এটা হচ্ছে আমরা নিতে পারবো। বুঝা গেছে? দেখেন আমাদের প্রতিটা কাজের জন্য গুগল সার্চ কনসোলটা প্রয়োজন আছে, আপনারা এটা বুঝতে পারবেন। টেকনিক্যাল এসইওর জন্য তো মাস্ট প্রয়োজন আছে গুগল সার্চ কনসোলটা, তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আমাদের এই প্রসেসটা সবাই চেষ্টা করবেন প্রপারলি প্র্যাকটিসটা করার জন্য। গুগল সার্চ কনসোল ওই যে ফ্রি ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিসটা করতে পারবেন, আমি জানি সবাই পারবেন। ক্লাসের সদস্য সংখ্যা অলরেডি 42, তার মানে আপনাদের সদস্য সংখ্যা কিন্তু ডে বাই ডে ডিক্রিজ হচ্ছে। যত ডিপের মধ্যে যাচ্ছি তত ক্লাসটা সবাই কমে দিতেছে, তাই না? আজকে আমি এর আগের ক্লাসটা এমনি মিস হয়েছে, যার কারণে আমি আজকের ক্লাসটা আমি বন্ধ করতে পারি নাই, আমি বার হাসতে দিচ্ছিলাম, এমনিতে একটু অসুস্থ। তো আমাদের আজকে ফার্স্ট টেকনিক্যাল এসইওর ফার্স্ট ক্লাস এটা। আহ, আরো একটু ক্লাস বড় করতাম, বাট আমি একটু অসুস্থ, যার কারণে আজকে ক্লাসটা বড় করতে পারতেছি না। সবাই প্র্যাকটিস করবেন, গুগল সার্চ কনসোলটা সেট আপ করবেন, গুগল সার্চ কনসোলটা সেট আপ করে স্ক্রিনশট আমাকে দেবেন। আর নেক্সট ক্লাসে আমরা টেকনিক্যাল এসইওর সাইট ম্যাপ এবং রোবট ডট টিএক্সটি না ইনশাল্লাহ আমরা ক্লাস করব। সবাই পারবেন না?